বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। এদিন শিশির মঞ্চে অভিনেতা জীবন ঘোষ স্মরণ সভা। এদিনে স্মরণ সভার সামিল হন টলিউডের বিশিষ্ট শিল্পীরা। জীবন কৃষ্ণ গুহ প্রথমে নেগেটিভ রোল করে টলিউডের সিনেমায় আসেন, পরবর্তীকালে অভিনেতা হিসেবে স্বীকৃতি পান। এদিনে অনুষ্ঠানে জীবন ঘোষ স্মরণ সভায় উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট শিল্পীরা। এদিন তার স্মৃতিচারণা করলেন তারা। এছাড়াও নবীন প্রবীণ শিল্পীদের মেলবন্ধনে, গানে, কবিতা পাঠে, স্মৃতিচারণা, শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনে অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে ওঠে। কি বড় বউ হোক বা যে কোনো ছবি হোক, একসঙ্গে আমরা অনেকগুলো ছবিতে কাজ করেছি। এইটা গেল একটা অভিনেতা হিসেবে রিলেশন। দূরদর্শনে আমি একটা রেগুলার প্রোগ্রাম করতাম, ক্লোজ আপ বলে একটা অনুষ্ঠান। সেখানে কি করতাম না, শিল্পী বা মানে কোনো পরিচালক তাদের সাক্ষাৎকার নেওয়াটা। এখন সেই প্রোগ্রামটা এখন আর হয় না, কিন্তু তখন নিয়মিত হতো। হঠাৎ আমার কাছে সেটার থেকে একটা প্রোগ্রামের প্রপোজাল এলো যে জীবন গুহর সাক্ষাৎকার নিতে হবে। তাহলে নেব, কিছু অসুবিধার ব্যাপার নেই। জীবনদার সঙ্গে অনেকটু 1 ঘন্টা আগেই আমি এসে গেলাম দূরদর্শন কেন্দ্রে, কারণ একটু কথাবার্তা ঝালিয়ে নেব বলে, যে কি প্রশ্ন করব, উনি কি তার উত্তর দেবেন, এইসব ঝালানো হলো। তারপর ক্লোজ আপের অনুষ্ঠানটা হলো। শিখিয়েছিলেন, খালি বলতেন নাটক করো না, যেরকম ভাবে কথা বলো সেই কথাটা বলো, ওটাই হচ্ছে অভিনয়। সেটা করা খুব কঠিন। তো তারই ছেলে এখানে উপস্থিত আছেন, ওর মুখ থেকে কিছু। নমস্কার, মৌ গুহ ম্যাডাম কয়েকদিন আগে আমাকে ফোন করেছিলেন একজনের নাম্বার পেয়ে। ব্যাপারটা হচ্ছে দেবকী বোস, দেবকুমার বোস, আমরা একটু সিনেমা জগতের বলতে পারেন দেবকী কুমার বোস চলচ্চিত্রের পথিকৃৎ, কিন্তু তাকে ভুলে যাওয়া হয়েছে। তার নিজেই তিনি ভুলতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন দেবকী কুমার বসু যে আমাকে মনে রেখো না, আমার ছবিগুলোকে মনে রাখো। আর মানুষ, বাঙালি একদম হুবহু সেটা করে দেবকী বোসকে ভুলিয়ে দিয়েছে। আমাকে যে এই সন্ধ্যানুষ্ঠানে ডাকা হয়েছে, আমি প্রথমেই বলি আমি কিন্তু এটার একেবারেই যোগ্য নই। আমি খুব সাধারণ একজন মানুষ এবং আমি চেষ্টা করছি এখনো পর্যন্ত অভিনয় দ্বারা আপনাদের মন ছুঁতে। কতটা পেরেছি আমি সত্যি এখনো নিজে কখনো সেই অঙ্কটা কষিনি। তবে বিপ্লব দা, মানে টুডে স্টোরি বিপ্লব দার মধ্যে তো সবসময় একটা চেষ্টা থাকে কোনো রকমভাবে একটা বিপ্লব ঘটানো। তো সেই কারণেই হয়তো আমাকে যখন উনি বললেন যে জীবন বাবুর এরকম একটা স্মৃতিচারণ করা হচ্ছে এবং সেখানে আমার কথা ভাবা হচ্ছে, আমি আমার সমস্ত কাজ ফেলে আজকে ছুটে আসতে বাধ্য হয়েছি। আমার খুব ছোট্ট বক্তব্য, যেটা আমার একান্ত ব্যক্তিগত। দেখুন, পদ্ম, গোলাপ, জুঁই, মালতী, এই ফুলগুলোর সাথে না আমরা সবাই খুব পরিচিত। কারণ পদ্ম, গোলাপ এবং ভীষণ বিখ্যাত যে ফুলগুলো, সেগুলো নিজেদের স্বমহিমায় তার জায়গা করে নিয়েছে সবার মনে। এত পুজো পার্বণে তারা কাজে লাগে। তো তাদের কোনোভাবে ছোট করছি না, কিন্তু কি জানেন, প্রকৃতিতে না এমন অনেক বনফুল ফোটে যাদের নাম তো দূরে কথা। যে পুরোটা সময় জুড়ে আমরা আপনারা একসঙ্গে থাকবো, সেটাই আমাদের কাম্য হওয়া উচিত। দ্বিতীয় যেটার জন্য মানে ভীষণভাবে মনে হচ্ছে বাবা এখানে কোথাও আছে, সেটি হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম কাকে দিয়ে শুরু করব আজকের এই অনুষ্ঠান সূচি। বাবা চেয়েছিলেন, এমন একজন মানুষ, এমন একজন অভিনেতা বাবাকে আজ প্রথমেই শুরু করুক আমাদের বাবার কথা দিয়ে। যেমন পার্থসারথী দেব শুরু করেছিলেন ক্লিপিং দিয়ে, সেরকম মঞ্চে দাঁড়ানোর একজন, যিনি টেলিভিশনে ক্লোজ আপ বলে একটি অনুষ্ঠান, যেখানে সিনেমার মূলত চলচ্চিত্রের যারা অভিনেতা অভিনেত্রী তাদের নিয়ে সেই ইন্টারভিউটা প্রকাশিত হতো, প্রচারিত হতো। সেই ছোট্টবেলার বাদশা, সেই কুকুর আর বানর নিয়ে খেলা করা বাদশা, পরবর্তী সময়ে তিনিও একজন অত্যন্ত সুঅভিনেতা। তিনিই কিন্তু ক্লোজ আপে আমাদের দূরদর্শনে বাবার সাক্ষাৎকারটি নিয়েছিলেন।
আমি বহু চেষ্টা করেছিলাম কাকুর সঙ্গে যোগাযোগ করার, এবং পুরনো বেশ কয়েকজন যারা এখনও রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা বা তাদের ছেলে মেয়ের সঙ্গে যোগাযোগ করা, কিছুতে করে উঠতে পারিনি। খানিক আগেই কাকুর সঙ্গে আমার দেখা, আমি গিয়ে প্রণাম করলাম। কাকু তুমি কোথায় এসছো? বলে এক জায়গায় সভাপতিত্ব করতে এসছি। আমি বললাম বাবা তোমায় পাঠিয়ে দিয়েছে, তুমি তোমার ফোন নাম্বারটা দাও। কাকুকে ধরে এনেছি, বেঁধে এনেছি ভালোবাসার দড়ি দিয়ে। ডক্টর শঙ্কর ঘোষ। আর পাবে না বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম আর পাবে না বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। দেখেছো কি মনে এই ভুবনে, ভেবেছো কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, ওরে বারে বারে আর আশা হবে না। নিষ্ঠুর পরিহাসে সেই সময় দেশ জুড়ে, মানে সারা বাংলা জুড়ে ভয়ঙ্কর প্লেগের মহামারী চলছিল, এবং এই প্রথম যিনি সন্তান তিনি সেই সময় একজন প্লেগ রোগীকে নিজের বাড়িতে নিজের দায়িত্বে নিয়ে এসেছিলেন তাকে সেবা শুশ্রূষা করবার জন্য। কিন্তু আপনারা জানেন প্লেগ সেই সময় মারাত্মক ছোঁয়াচে মহামারীর মতো আকার ধারণ করেছিল, এবং তার ফলে এই দম্পতির প্রথম সন্তান অকালে প্রাণ হারিয়েছিলেন। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর অবশেষে 14ই মার্চ 1938 এই দম্পতির কোল আলো করে যিনি আসেন তার নাম জীবন কৃষ্ণ গুহ, আমাদের জীবন গুহ। জীবন নামের একটা সার্থকতা এখানেই, প্রথম সন্তান চলে যাবার পর এই দম্পতির যে মনের অবস্থা, নতুন করে আরেকটি সন্তান আসার পর নতুন করে জীবন ফিরে পাওয়ার মধ্যে দিয়েই তার জীবন কৃষ্ণ গুহ বা জীবন গুহ নামের সার্থকতাই বোধ এখানে আমরা লক্ষ্য করি। যাই হোক, বেশি কথা বলবো না। এরপর খুব অল্প বয়সেই আপনারা জানেন প্রত্যেকেই যে দেশভাগ এবং খুব কষ্টে জীবনটা শুরু, জানেন। বাবার বড় ছেলে মানে ওনার যে দাদা মারা যান, তারপরে অনেকদিন পরে বাবা মার দ্বিতীয় সন্তান জীবন কৃষ্ণ গুহ দেশভাগের পর ফিরে আসেন, এসে বাঁশদ্রোণী টালিগঞ্জ চত্বরে খুব কষ্ট করে বাড়ি। সেখান থেকে প্রথম পরিচয় বাপি লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ীর সঙ্গে। অপরেশ লাহিড়ী তাকে নিয়ে যান, প্রথম ছবি হিট করেনি। পরবর্তীকালে ওই নিয়মিত স্টুডিও পাড়ায় যাতায়াত ছিল জীবন বাবুর, এবং একটা দিন এরকম হয়েছে উত্তম কুমার একটা ছবি করছেন, সেখানে একটা বোতল ভাঙার সিন ছিল। তো উত্তম বাবু যেভাবে বোতল ভাঙছেন সবাই ঘিরে রয়েছে, হঠাৎ করে জীবন গুহ বলে উঠলেন ওইভাবে বোতল ভাঙা হয় না, এটা বোতল ভাঙা স্টাইল নয়। তো সবাই চমকে উঠল যে উত্তম কুমারের মতো মহানায়কের বোতল ভাঙার সিনটাতে যে মানুষটা বলতে পারে এটা ঠিক হচ্ছে না। তো কিছুক্ষণ পরে মেকআপ রুমে জীবনবাবুকে উত্তম বাবু ডেকেছিলেন, ডেকে বললেন যে কি করে বোতল ভাঙতে হয় দেখাও। তো সেই বোতলটা উনি ভেঙে দেখিয়েছিলেন, এবং মহানায়কের কিন্তু বোতল ভাঙা শেখা এই জীবন গুহর কাছ থেকে। অনেক ছবি মহানায়ক উত্তম কুমারের ফ্লপ করেছিল, কিন্তু তারপর সেই ধৈর্যটাকে সে ধরেই রেখেছিল। সে ভেবেই ছিল যে না আমি মহানায়ক হব, আমি মহানায়ক উত্তম কুমার হব, সেটা হয়ে দেখিয়েছে। তো সেই জন্য ধৈর্য একটা বিরাট ব্যাপার। ধৈর্য নিয়ে এতক্ষণ বসেছিলাম, লাস্ট অব্দি বসবো, কোনো অসুবিধা নেই, কোনো ভ্যানিটি নেই। দর্শক আসলে যারা থাকেন তাদেরকে আমি অন্য নজরে দেখি, কারণ আমি বহু জায়গায় প্রোগ্রাম করি, নাটক, যাত্রা, থিয়েটার সবই করেছি, ফাংশন করি। তো সেই জন্য দর্শক আসনকে আমি সবসময় মানে ভালোবাসা জানাই, কারণ আপনারা শুনছেন বলে আমরা এই মঞ্চে উঠছি, কথা বলছি, গান গাইছি, সেটা সম্পূর্ণ আপনাদের আশীর্বাদ। আমি মনে করি একটা প্রোগ্রামে আসলাম,
কি পেলাম না পেলাম সেটা। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই
জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য, এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে, আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।